নিচ্ছি যে সম্বোধন পর্বটা আমাকে বাদ দিতে হচ্ছে সময়ের কারণে। তো আমি যেটা আমাদের ফোরামের কাছ থেকে যেটা আমি আশা করি সেটা হচ্ছে আমি কয়েকটা পয়েন্ট আকারে বলবো। এর কয়েকটা ইতিমধ্যে আলোচিত হয়ে গেছে। সেটা হচ্ছে আমাদের এখানে আমাদের সাহিত্য বিকাশের জন্য যাদেরকে আমরা কাজে লাগাতে পারি সেরকম কয়েকটা সংগঠন আছে। এর একটা হচ্ছে কেএনএসআই, এগুলা 3 জেলাতে 3টা, আর আছে আমাদের 3টা জেলা পরিষদ। এদের প্রত্যেকের কাছ থেকে আমরা আলাদা আলাদাভাবে সহায়তা নিতে পারি। যেমন হচ্ছে আমরা যদি এই যে আমরা সাহিত্য পদক প্রদান করি, এটাকে আমাদের কন্টিনিউ করতে হবে। তো এটাকে কন্টিনিউ করতে গেলে আমাদের অর্থের প্রয়োজন। তো এই অর্থের সংস্থান করতে হবে। এটা আমরা যেই বছর দিব সেই বছরে যখন বাজেট প্রণয়ন হবে তার আগেই আমরা জেলা পরিষদকে একটা প্রস্তাবনা দিতে পারি যে আমরা এরকম একটা অনুষ্ঠান করতে চাই, আপনারা স্পন্সর করেন আমাদের জন্য। এবং ওনারা তখন হয়তো অনেকেই বলে যে এটা আমাদের বাজেটে নাই। তখন আমরা যদি বাজেট প্রণয়নের আগেই তাদেরকে এটা তাদের কনসার্ন নিতে পারি, এটা তাদেরকে জানাইতে পারি বা আবেদনটা, তখন হয়তো তারা চিন্তা করবে হ্যাঁ এরকম একটা বাজেট থাকা দরকার। সেক্ষেত্রে বোধহয় আমাদের জন্য টাকা পাওয়াটা সহজ হবে। আর আমরা যে এখানে সাহিত্য সংস্কৃতি বিষয়ে কিন্তু জেলা পরিষদের কিছু ক্ষমতা আছে, আমরা সেই ক্ষমতাকে ব্যবহার করে বিভিন্ন লেখকের কিছু বই প্রকাশের জন্য তাদেরকে একটা উদ্যোগের ব্যবস্থা গ্রহণ যাতে তারা করে সেই ধরনের একটা আহ্বান তাদেরকে জানাতে পারি। তারপরে কেএনএসআই তো আছেই, তাদের কাছে আমরা সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে যেতে পারি আমাদের পক্ষ থেকে যে প্রতি বছর আমাদের প্রত্যেকটা জনগোষ্ঠীর অন্তত একটা করে বই আপনারা প্রকাশ করেন। তো এটাও সেই বাজেটের ব্যাপার। তো বাজেটের আগেই আমাদেরকে এটার জন্য মানসিকভাবে প্রস্তুত করে নিতে হবে যে হ্যাঁ আপনারা এই ধরনের প্রস্তাব আমরা দিলাম, আপনারা কিভাবে কি করতে পারেন, আপনারা এই প্রচেষ্টাগুলো গ্রহণ করেন। তারপরে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য এগুলো আমরা তাদেরকে উদ্বুদ্ধ করতে পারি। তো আরেকটা বিষয় আমি পরের বিষয়টা বলতেছি। প্রথম তো বললাম কেএনএসআই আর জেলা পরিষদের সাথে আমাদের কি ধরনের ভূমিকা বা আমরা কি ধরনের করতে পারি আর পদক প্রদান এইসব বিষয়ে। দেখেন আরেকটা বিষয় বলে আমাদের স্লোগানটা হচ্ছে আমার ভাষায় আমার সাহিত্য, কিন্তু দেখা যাচ্ছে আমরা আমাদের ভাষায় সাহিত্য রচনা করছি না, খুবই কম করছি। অনেকে হয়তো এই কারণে করছি না, কারণটা হচ্ছে আমরা এখনো অভ্যস্ত নই সেই কারণে। তো কিছুদিন আগেও আমাদের এই সংকলনটা যখন হচ্ছিল বিভিন্ন মিটিং এর সময়, আমি কয়েকদিন আগেও বলছিলাম যে আগামী সংকলনটা করব সেখানে সবটাই হবে নিজের মাতৃভাষায়। তখন অনেকেই প্রস্তাব করলেন যে সবটাই মাতৃভাষায় হলে তো এভাবে হবে না, তাহলে কি করা যায়? তাহলে ঠিক আছে, শিথিল করা হইলো শুধুমাত্র প্রবন্ধের বেলায় হবে বাংলা, আর বাদ বাকি সব গল্প, কবিতা, ছড়া, নাটক এগুলো যাই লেখা হোক না কেন সব লিখতে হবে নিজের মাতৃভাষায়। সেটা আপনি কোন বর্ণে লিখতেছেন সেটা বিষয় না, আপনি বাংলায়ও লিখতে পারেন, আপনার নিজের বাংলা বর্ণমালায়ও লিখতে পারেন, আপনার নিজের মাতৃভাষা নিজস্ব বর্ণমালায়ও লিখতে পারেন। তাহলে এটাও একটা প্রস্তাব। এরপরে আমাদের একটা লেখক ফোরামের পক্ষ থেকে ম্যাগাজিন বের করা হয়, যেটা একেবারেই অনিয়মিত। আমরা এই পর্যন্ত কেবল অনেক কথা বলেছি, কিন্তু মাত্র 2টা সংখ্যা বের করতে পারছি। শৈলজ পত্রিকাটা, সেই শৈলজ পত্রিকাকে নিয়মিত করা হোক। এটা প্রতি 6 মাস অন্তত, আমরা যদি এটাকে চতুর্মাসিক বা ত্রৈমাসিকও না পারি, এটা 6 মাসে একবার করা হোক, অর্থাৎ অন্তত বছরে 2টা সংখ্যা বের করা হোক। কারণ সংখ্যা বের হইলে লেখকরা লেখার জন্য উদ্বুদ্ধ হয়, এবং তারা অনেকে হয় কি আলস্যের কারণে লেখে না, অনেকে আছে এমন যে চাপে পড়লে লেখে। সুতরাং এটার মাধ্যমে আমরা তাদেরকে একটা চাপের মধ্যে ফেললাম যে হ্যাঁ আপনার একটা লেখা দিতেই হবে। আমি জানি আমি একটা উপন্যাস লিখেছি আমার জীবনে এই একটাই, কারণ এটা সেই প্রকাশক আমাকে প্রতি সপ্তাহে নাই হলে 2বার ফোন দিতেন, এই ভাই আপনার উপন্যাস কত দূরে গেলো, ভাই আপনার উপন্যাস কত দূরে গেলো। আমি যখন গাড়িতে করে যাচ্ছি তখনও তিনি আমাকে ফোন দিচ্ছেন, আমি খাইতেছি তখনও তিনি ফোন দিচ্ছেন, আমি কোথাও বাজার করতে যাচ্ছি তখনও তিনি ফোন দিচ্ছেন। তা আমি তার কাছে কৃতজ্ঞ যে তিনি যদি আমাকে এইভাবে বারবার ইয়েটা না দিতেন। অর্থাৎ একজন সম্পাদকের যে কাজ একজন লেখকের কাছ থেকে লেখা বের করে আনা, এটা খুবই কঠিন কাজ। তো তিনি সেই কঠিন কাজটা করিয়ে দেখিয়েছেন। আমি বলছি ভাই আমি পারবো না ভাই, এত বড় লেখা ভাই আমি জীবনে লিখি নাই ভাই, আমি পারবো না।
আমি তাকে বারবার বললাম, কিন্তু সে বলতেছে না ভাই আপনিই পারবেন, আপনিই পারবেন, না আমাকে দিতে হবে লেখাটা এতদিনের মধ্যে আমাকে দিতে হবে। শেষ পর্যন্ত তিনি আমাকে লিখিয়ে ছেড়েছেন এবং বইটা আমার ছাপা হয়েছে, আর এখন সেটা আমার সম্পদ। তাহলে আমাদেরও সেই ধরনের লেখকদেরকে চাপের মধ্যে রাখতে হবে, সেটা একটা। তারপর হচ্ছে আমরা আমাদের যে গঠনতন্ত্র আছে, আমার মনে হয় যে সেই গঠনতন্ত্রের মধ্যে আমাদের পরিবর্তন আনতে হবে। সেই গঠনতন্ত্রের মধ্যে আমাদের কিছু বিভাগের ব্যবস্থা রাখতে হবে। কবিতা বিভাগ, গল্প বিভাগ, প্রবন্ধ বিভাগ, উপন্যাস বিভাগ, অনুবাদ বিভাগ, এইরকম বিভাগ থাকবে। সেই বিভাগে নির্দিষ্ট একজনকে দায়িত্ব দিতে হবে, তিনি হচ্ছেন অনুবাদ সম্পাদক, তিনি হচ্ছেন উপন্যাস সম্পাদক, তিনি হচ্ছেন গল্প সম্পাদক। এই ধরনের পরিবর্তন হতে হবে। তারাই ইয়ে করবে যে কিভাবে গল্প কার কাছ থেকে বের করবেন, কিভাবে উপন্যাস কার কাছ থেকে বের করবেন, কিভাবে ছড়া কার কাছ থেকে বের করবেন, কিভাবে একটা সংখ্যা তারা, একটা গল্পের সংখ্যা, একটা উপন্যাসের সংখ্যা, একটা ছড়ার সংখ্যা তারা বের করবেন, সেটা তাদের দায়িত্ব থাকবে। তাহলে সেটা একটা গেল। আরেকটা হচ্ছে গবেষণা বিভাগ। আমাদের এখানে কোনো গবেষণা হয় না, এটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের সংগঠনে গবেষণা সম্পাদক হয়তো আছেন, তিনি হয়তো জানেন না যে তিনি কখনো গবেষণা করছেন কিনা, বা তাকে কখনো বলা হয়েছে কিনা যে ভাই আপনি এই বিষয়ের উপর একটা গবেষণা করেন, বা এইটার উপরে আমাদেরকে একটা ডাটা দেন, আমাদেরকে একটা তথ্য উপস্থাপন করেন, বা আপনাদের গল্পের উপরে কি অবস্থা, একটা সার্বিক অবস্থা নিয়ে একটা ইয়ে করেন, অথবা আমাদের এখানে বছরে কয়টা ম্যাগাজিন 3 পার্বত্য অঞ্চল থেকে বের হইলো, এটার উপরে একটা তথ্য দেন বা একটা গবেষণা করেন। হ্যাঁ, এই ধরনের আমাদের একটা শক্তিশালী গবেষণা সেল স্থাপন করতে হবে, যেটা আমাদেরকে ভবিষ্যতের কর্মপন্থা নির্ধারণের জন্য আমাদেরকে রাস্তা দেখাবে। অর্থাৎ আমাদের ফোরামকে কি করতে হবে সেটা সেই গবেষণা সেল আমাদেরকে দেখিয়ে দিবে। এই ধরনের একটা শক্তিশালী গবেষণা সেল আমাদের স্থাপন করতে হবে। আর অন্যরা তো অনেক কিছুই বলেছেন যে শিশুদের এবং তরুণদেরকে আমাদের সাথে সম্পৃক্ত করা, আসলে আমাদের দুর্ভাগ্য আমরা সেটা করতে পারতেছি না। এটা কিভাবে করা যায় সেই বিষয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে, যদি আমাদের সামর্থ্য থাকে আমরা একটা আর্কাইভ সেল গঠন করব, যেখানে প্রত্যেকটা প্রকাশনার একটা করে সংখ্যা যদি আমরা সংগ্রহে রাখতে পারি, ভবিষ্যতের জন্য এটা আমাদের